বাংলাদেশের মানুষ মেরে তাড়িয়েছে দলটাকে, নেত্রী অন্য দেশে লুকিয়ে রয়েছে। 18 মাসের অন্তর্বর্তী সরকার 15 বছরের সরকারকে ষড়যন্ত্র করে কি করে ফেলে? আর যদি ফেলে তাহলে আপনার 15 বছরের সরকারের ইন্টেলিজেন্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বর্তমান বাস্তবতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এগিয়ে যাওয়ার আপনারা কাটা হওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশটাকে এগিয়ে রাখুন, এগিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের স্বৈরাচার যদি 10% হয়ে থাকে তাহলেই বাংলাদেশের 2024-এ গণ অভ্যুত্থান হলো আংশিক মাত্র সমস্যার কারণে, তার ফল এই হলো। এটা 50%, 80% হলে আমার তো মনে হয় তাহলে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থাকতো? বাংলায় একটা কথা আছে, ন্যাড়া বেলতলা একবার যায়। সংশোধনাগারে দোষীরা যায় হচ্ছে নিয়ে যাওয়া সংশোধন করার জন্য, আর আওয়ামী লীগ হচ্ছে যতবারই যাই বলুন ওদের নিজেদের দোষ কোনোদিন ওরা দেখে না। বাংলাদেশের মানুষ মেরে তাড়িয়েছে দলটাকে, নেত্রী অন্য দেশে লুকিয়ে রয়েছে, নেতারা, বড় নেতারা, সুবিধাবাদী নেতারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে, সাধারণ আওয়ামী লীগের কর্মীরা মার খাচ্ছেন, মানুষের কাছে মার খাচ্ছেন, ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না, কারণ সাধারণ মানুষ, তাদের দেশের মানুষ তাদের ওপরে ক্ষুব্ধ, তাও তাদের ভুল স্বীকারের কোনো রাস্তা নেই। সম্প্রতি কলকাতার এক জনপ্রিয় ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বাংলাদেশের আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ফের দাবি করলেন তাদের সঙ্গে যা করা হয়েছে তা নাকি অন্যায়, রাজনৈতিক চক্রান্তের শিকার, অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্র, দেশের মানুষকে ভুল বোঝানো, অন্যায় অবিচার করে আওয়ামী লীগের দলটাকে নাকি ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। তাও একটি বড় সাক্ষাৎকার থেকে স্বীকার করলেন না, স্বীকার করার মুরদ হলো না যে তারা যা করছেন তারা অন্যায় করেছেন, তারা দেশের মানুষকে ঠকিয়েছেন, তারা দেশের মানুষের মানসিকতা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা দেশের মানুষের অর্থ অন্য দেশে পাচার করেছেন, বিপুল দুর্নীতি যে করেছেন তার জন্য মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আওয়ামী লীগের এই যে সামগ্রিক পরিস্থিতি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশকে আইনে পরিণত করার বাংলাদেশের বর্তমান সরকারের যে পথ চলা, যে পদক্ষেপ, এই সামগ্রিক বিষয় নিয়েই আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা, আমাদের সম্প্রতি একটি ওয়েব চ্যানেলে এটা এক সাক্ষাৎকারে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা, যার ভূমিকা নিয়ে, যার কার্যকলাপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ, বিভিন্ন জল্পনা উঠেছে, অভিযোগ উঠেছে, তারপরেও তিনি অন্যতম সদস্য, অন্যতম নেতা, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানো। এই যে শীর্ষ নেতা, ইনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তিনি এক সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের মতন এক বৃহৎ দল, যার অন্যতম ইতিহাস রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানুষের জন্য যে বিপুল ইতিহাস তাদের রয়েছে, সেই ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। চক্রান্ত করা করছেন নাকি বিরোধীরা? তারা, তার কথা অনুযায়ী, তারা ধোয়া তুলসী পাতা, তারা কোনো দোষ করেননি, তারা সাধারণ মানুষের জন্যই কাজ করেছিলেন, কোনো সন্ত্রাস করেননি। তাদেরকে মুছে ফেলার জন্য তাদের বিরুদ্ধে এই সংশোধনী বিলটাকে আইনে পরিণত করার চেষ্টা করছে বর্তমান সরকার, এবং সেই কাজে অন্যান্য দলরাও রয়েছে। কি বলবেন, ওনার অভিযোগ কি সত্যি, না ওরা থেকে শিখবে না, বা মানুষকে ভুল বোঝানোর কাজটা এখনো করে যাবে এই আওয়ামী লীগ? এখন প্রশ্ন হচ্ছে, তোমার যে প্রশ্নের উত্তর দেব, সে উত্তর দেওয়ার আগে আমি দুই একটা কথা বলতে চাই। আমি সেই আওয়ামী লীগ নেতার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমাদের আজকে প্রথম কলকাতার এই প্রাসঙ্গিক প্রসঙ্গের আমাদের এই সংলাপের মধ্য দিয়ে। আচ্ছা মাননীয় মহোদয়, ডিম আগে না মুরগি আগে? 18 মাসের অন্তর্বর্তী সরকার 15 বছরের সরকারকে ষড়যন্ত্র করে কি করে ফেলে? আর যদি ফেলে তাহলে আপনার 15 বছরের সরকারের ইন্টেলিজেন্স কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? কানে তুলো গুজে বসেছিল? চোখে কালো কাপড় বেঁধে বসেছিল? ইতিহাস মুছে ফেলতে চাইছে। অঙ্কে পাশ করলে কি ইতিহাসে পাশ করা যায়? বাস্তবতা দেখুন, আপনার সব কথাই সত্যি। বাংলাদেশের 71-এর ইতিহাস, আওয়ামী লীগের প্রথম সারিতে লড়াই, বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে ছিল, সেই পাশে থাকার বহমানতার আদর্শিক অনুভব, চেতনা 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আপনারা কি জারি রাখতে পেরেছেন মানুষের হৃদয়ে? প্রশ্ন ছুড়ে দিলাম। গণ আন্দোলন ঠেকানো মানে কি, গণবিক্ষোভ ঠেকানো মানে কি 1400 মানুষের প্রাণ নিয়ে নেওয়া? এর উত্তর কোথায় রাখবেন? এর উত্তর দেবেন? আপনারা বলছেন সাংবিধানিক আইন মেনেই সব হয়, সব হয়েছে। 1400 মানুষ প্রাণ চলে যাওয়া কি সাংবিধানিক আইনের মধ্যে পড়ে? বাংলাদেশের এত মানুষ রাস্তায় নামলো, প্রত্যেকটা মানুষই কি বেআইনি? আমি বলবো না উনি লুকিয়ে রয়েছেন। আপনাদের দেশের সেনাবাহিনী প্লেনে করে দিয়ে গেছেন, ফিরে আসার কথা বলছেন, ফিরে যাবেন বলছেন, সে তো 18 ডিসেম্বর থেকেই শুনছি।
ফিরে আসবেন, ফিরে আসবেন, ফিরে আসবেন। আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনায় আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের জন্য সত্যিকারের যদি আপনাদের 2024 আগস্টের পর আপনারা নিজেদের দোষ নিজেরা দেখবেন না, দেখার দরকার নেই, আপনারাই ঠিক করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যেটা চাইছে, বাস্তবতায় যেটা চলছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে তাদের প্রতিদিনকার দৈনন্দিন জীবন যাপনকে একটু সহায়তা দান করুন নীরবতা দিয়ে। আপনারা যেটা করছেন, বাংলাদেশে আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আপনারা যদি গণতন্ত্রের উপরে বিশ্বাস করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আপনারা দেখেছেন, ম্যান্ডেট দিয়েছে একটা ধর্মনিরপেক্ষ দলকে, আপনারাও একটা ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করেন। কিন্তু কেন এরকম পরিস্থিতি হলো, কি কারণে হলো, এর সঠিক উত্তর আপনারা কলকাতার একটি জনপ্রিয় সমাজ মাধ্যমের চ্যানেলকে আপনারা এই মন্তব্য করেছেন। প্রশ্নকর্তাকে অত্যন্ত ধন্যবাদ, অসাধারণ বলেছেন, অসাধারণ প্রশ্ন রেখেছেন। কিন্তু যে উত্তরগুলো দিয়েছেন এগুলো বাংলাদেশের সাধারণ মানুষ কি ডিজার্ভ করেছিল বা ডিজার্ভ করে বলতে পারবেন বুকে হাত দিয়ে? তাহলে দেশের মাটিতে বসে বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না কেন? আইন দিয়ে ঠেকাবে, সবার ঊর্ধ্বে মানুষ, সেই মানুষ আপনাদের পাশে ছিল, এক সময় ছিল। আপনারা আদর্শকে, 71-এর মুক্তিযুদ্ধর স্রোতকে, আবেগকে, লড়াইকে বিপণনে পরিণত করেছেন। কিভাবে? স্বৈরাচারী মনোভাব দিয়ে, স্বজন পোষণ দিয়ে, দুর্নীতি দিয়ে, আখের গুছিয়ে। শেখ হাসিনা বাংলাদেশের থেকে এখানে এসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সসম্মানে আশ্রিত রয়েছে। বর্তমান বাস্তবতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এগিয়ে যাওয়ার আপনারা কাটা হওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশটাকে এগিয়ে রাখুন, এগিয়ে দেওয়ার চেষ্টা করুন। যদি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আপনাদের ন্যূনতম মানবিকতা থেকে থাকে, যদি ন্যূনতম শ্রদ্ধা থেকে থাকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, একটু চুপ থাকুন, বাস্তবতায় অনুভব করুন বাংলাদেশের মানুষের মনকে, হৃদয়কে, ম্যান্ডেটকে। এখানে একটা প্রশ্ন বারবার উঠে আসে যে ওই যে সম্প্রতি যে সাক্ষাৎকার নিয়ে আমাদের আজকে বিশ্লেষণ বা আলোচনা, সেখানে সঞ্চালকের একটা প্রশ্ন ছিল বা উপস্থাপকের একটা প্রশ্ন ছিল ওনার কাছে, কবিরের কাছে, যে মানুষ কি আপনাদের ফেলে দিয়েছে, মানুষ কি আবার প্রত্যাখ্যান করেছেন? তিনি সেই প্রশ্নের কার্যত উড়িয়ে দিয়েছেন এবং তিনি দাবি করেছেন বাংলাদেশের মানুষ নাকি তাদের পাশে রয়েছেন, মানুষ তাদের সবচেয়ে বড় শক্তি, মানুষের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন, মানুষ তাদের জন্য লড়াই করছেন। এটা কি একটা মানে অকল্পনার মধ্যে, মানে স্বপ্নের জগতে থাকা নয়? মানুষই তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষই 2024-এ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এখন বাঁচতে মানুষকে হাতিয়ার করছে, যে মানুষের টাকা দিনের পর দিন আওয়ামী লীগ লুটেছে, সেই মানুষকে হাতিয়ার করছে তারা, সাধারণ মানুষের আবেগ নিয়ে ফের খেলা করছে। কি বলবেন? দেখো, 2006 সালে আমি সিমলায় বেড়াতে গেছিলাম, সিমলা মেলে বসে কফি খেয়েছিলাম মে মাসে। আবার ইচ্ছা আছে সামনের মে মাসে যাব। এটা আমি স্বপ্নে দেখলাম, একটা বাস্তবচিত সিচুয়েশনকেই কিন্তু আমরা স্বপ্নে দেখি। আবার মনে হয় উনি স্বপ্ন বাস্তবচিত জায়গা থেকে দেখছেন না। মানুষ ওনাদের পাশে আছে, অবশ্যই ওনার কথাটা যদি আমি ধরে নিয়েই বলি, মানুষ ওনাদের পাশে আছে। সমাজ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন কেন? বাংলাদেশের মাটিতে গিয়ে বেশি না 100 জন মানুষকে নিয়ে একটা সভা করুন, ঘরোয়া সভা করুন বাংলাদেশের মাটিতে বসে। আপনারা তো অনেক শাটডাউন করেছেন, অনেক ঝটিকা মিছিল করেছেন, দেখেছে তো, গোটা বিশ্ববাসী দেখেছে, গণমাধ্যম দেখেছে, সমাজ মাধ্যমে রিড়ি পড়ে গেছে। আপনারাও দেখেছেন বিদেশের মাটিতে যেখানে ঠান্ডা ঘরে বসে দেখছেন, আপনারাও দেখেছেন। ভুলটাকে ভুল বলতে হবে মহাশয়, মহোদয়। বাংলাদেশের মানুষ, প্রান্তিক মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল, আমলা, সকলেই কিন্তু হৃদয় দিয়ে বাংলাদেশটাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের মনে যে চেতনা আছে সেটা গোটা বিশ্বকে বন্দিত করেছে। একটা ভাষার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে, যাদের লড়াইয়ের জন্য ইন্টারন্যাশনাল মাদার টাং ডে পালিত হয়। আপনারা সেই দেশে বসে রাজনীতি করেছেন, সেই দেশের মাটি থেকে আপনারা উৎখাত হয়েছেন। আপনারা কি আয়নায় নিজেদের মুখ দেখেন না? একটু দেখতে শিখুন। দেখতে চায় না নাকি দেখতে চান না? সমাজ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন, আপনাদের নিরাপত্তার অভাব আছে। আইন মোতাবেক বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার কি করে গেছে সেটা উনি প্রশাসনে বসেই গায়ের জোয়ারি করতে চাইছে না। দেশের আইন মোতাবেক সেই সিদ্ধান্ত নিতে চাইছেন। দেশের আইনকে তো আপনারা শ্রদ্ধা করবেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আপনি বলুন তো বুকে হাত রেখে মাননীয় মহোদয়, বাংলাদেশের গণ অভ্যুত্থান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছে? তাহলে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে এত মানুষ কেন ভোট দিতে গেছিল আপনাদের অনুপস্থিতি থাকা সত্ত্বেও? তারা তো বাংলাদেশেরই নাগরিক। আপনাদেরকে তো তারাই 15 বছর ক্ষমতায় রেখেছিল। কিভাবে রেখেছিল আপনারা ভালো জানেন, সে দেশের মানুষ জানে, সে দেশের গণমাধ্যম জানে। যদি বলেন আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে এসেছিলেন, তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিন। 2024-এর 5ই আগস্ট কেন দেখতে হলো? গণ আন্দোলন ঠেকাতে গিয়ে কেন এত মানুষের প্রাণ গেল? পরবর্তী সময়েও গেছে। বাংলাদেশের মানুষ কেন এই অশান্ত অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে
এতটা সময় পার করলো, এর দায় বা দায়িত্ব আপনারা নেবেন না? ধরে নিচ্ছি আপনারা ভুল করেননি, তাহলে কি ঘটেছিল? ষড়যন্ত্র? আপনাদের ইন্টেলিজেন্স কি করছিল? উত্তরগুলো রাখলাম। যদি মনে হয় আমাদের প্রথম কলকাতার সঙ্গে যোগাযোগ করে সরাসরি আমাদের অনুরোধ করবেন, আমরা আপনাদের সঙ্গে সাক্ষাৎকারে সংলাপে বসতে চাই। আমরা সঠিক কথা বাংলাদেশের মানুষকে পৌঁছে দিতে চাই। বাংলাদেশের মানুষের অধিকারের যখন প্রশ্নে আমরা কথা বলি, যদি আপনাদের কাছে কোনো সত্য থেকে থাকে, উদ্ঘাটন করার দাবি জানাচ্ছি। আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। বাংলাদেশের মানুষের সবকিছু জানার দরকার। আমার মনে হয় বাংলাদেশের মানুষ সবকিছু জেনেই একটা নতুন সরকার, একটা শান্ত পরিবেশ, সার্বভৌম রাষ্ট্রের যেটা পরিচয় হওয়া উচিত, সেইভাবে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিয়েছিল, ভোটদানে অংশ নিয়েছিল এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার কাজে তারা তাদের প্রাণপাত করে, সবকিছুকে উপেক্ষা করে ভোটদানে অংশ নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই ভোটদানের উৎসবকে তারা সার্থক করেছিল। এটা আপনারা অস্বীকার করতে পারেন? একই রকম ভাবে পরমাশিস আরেকটা বিষয় আমাদের বলতেই হয় যে কোভিড সাক্ষাৎকারে বলেছেন যে সাধারণ মানুষের সামনে, বিশ্বের সামনে যা তুলে ধরা হচ্ছে তা আংশিক সত্য, পুরো সত্য নয়। তিনি তার কোটানকোট তার মন্তব্যটাকে যদি আমরা একটু বলি, যদি বাংলায় আলোচনা করি, তাহলে বলা যায় যে তিনি বলছেন কিছু ব্যাখ্যার মধ্যে দিয়ে বলাই যায় যে সীমাবদ্ধতা থাকতেই পারে, তবে সেটিকে সামগ্রিক ব্যর্থতা হিসেবে দেখা ঠিক নয়। একটা সরকার, দেখুন আবার যদি আমি বলি, তিনি কোটানকোট, আবার আমি দর্শকদের সামনে আবার বলতে চাই, কিছু বড় ব্যবস্থার সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু সেটি সামগ্রিক ব্যর্থতা হিসেবে দেখা ঠিক নয়। তিনি বলছেন সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সীমাবদ্ধতা যদি এত বেড়ে যায় যে একটা সরকারের পতন ঘটছে, প্রধানমন্ত্রীকে অন্য দেশে চলে আসতে হচ্ছে, দেশের অন্যান্য শীর্ষ নেতাদের চলে যেতে হচ্ছে, তাহলে সেটা ব্যর্থতা নয়। সীমাবদ্ধতা অবশ্যই থাকবে, যে কোনো সরকারের থেকে একটা দীর্ঘদিন ক্ষমতা থাকার পরে অভিযোগ থাকে, অভিযোগ ওঠে, সীমাবদ্ধতা থাকে। কিন্তু যখন একটা সরকারের পতন ঘটছে, মানুষ মারা যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেটা ব্যর্থতা নয়। নিজের ব্যর্থতা স্বীকার করার মতো ক্ষমতা এদের নেই, এই সাহস, সৎ সাহসটুকু নেই এই নেতাদের। কি বলবেন? তার মানে তুমি চিন্তা করো, যা ঘটনা ঘটেছে সেটা একটা আংশিক মাত্র। তার মানে ধরে নিচ্ছি যদি 100%-এর মধ্যে 10% কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে 100%-এর সরকারকে উৎখাত হতে হয়, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অন্য দেশে এসে আশ্রয় নিতে হয়। তাহলে এটা 50% হলে কি হতো? আমি প্রশ্ন রাখলাম। মানে আপনাদের দুর্নীতি বা আপনাদের প্রশাসনিক কাজের গাফিলতি, আপনাদের স্বজন পোষণ, আপনাদের স্বৈরাচার যদি 10% হয়ে থাকে, তাহলেই বাংলাদেশের 2024-এ গণ অভ্যুত্থান হলো আংশিক মাত্র সমস্যার কারণে, একটা বড় সরকারের সীমাবদ্ধতার কারণে আংশিক মাত্র ঘটনা ঘটেছে, তার ফল এই হলো। এটা 50%, 80% হলে আমার তো মনে হয় তাহলে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থাকতো? প্রশ্নটা রাখলাম, মাননীয় মহোদয় শুনে বলবেন। আপনাদের আংশিক সমস্যার কারণে গোটা বিশ্ব তাকিয়েছিল, আংশিক সমস্যার কারণে 1400 লোকের প্রাণ যায়, আংশিক সমস্যার কারণে জাতিসংঘের মানবাধিকার সংগঠন, তাদের যারা কর্মকর্তা ঢাকার মাটিতে, ঢাকার রাজপথে, অন্যান্য জায়গায় সফর করে তারা তথ্য সমীক্ষা উদ্ধার করে। আংশিক সমস্যার কারণে আপনাদের দেশের আইন মোতাবেক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়, যদিও আমরা সেটা মানি না, কিন্তু আপনাদের যাবজ্জীবন কারাদণ্ড। আপনি যে কথা বলছেন আংশিক সমস্যার কারণেই, আপনি বোধহয়, আমি জানি না আপনি দেশে আছেন কিনা বা দেশের বাইরে, আপনি সমাজ মাধ্যমে আপনাকে কথা বলতে হয়। উত্তরগুলো যদি সম্ভব হয় আমাদের প্রথম কলকাতাকে দেবেন বা অন্য কোনো গণমাধ্যমকেও দিতে পারেন। আমরা সেগুলোর দিকে পরখ করব, সত্যি উদ্ঘাটন করার চেষ্টা করব, বাংলাদেশের মানুষের অধিকার জানার যে অধিকার আছে আমরা সেটা প্রেরণ করার চেষ্টা করব আমাদের প্রথম কলকাতার সংলাপের মধ্য দিয়ে। একদমই পরমাশিস, আমরাও প্রথম কলকাতার মাধ্যমে শুধুমাত্র বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ কারণ নয়, আমরা সরাসরি জাহাঙ্গীর কবির নানককে প্রশ্ন তুলছি। আপনি আপনার যে মন্তব্যগুলো, আমরা যে প্রশ্ন তুলছি, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা মানুষের কথা, আপনার কথা তুলে ধরবো। আপনি বলুন আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা যে প্রশ্নগুলো তুললাম সেগুলোর উত্তর কি আপনি দিতে প্রস্তুত? সরাসরি এই প্রশ্নের উত্তর আপনার সামনে জিজ্ঞেস করছি, আপনি কি দিতে প্রস্তুত
এই প্রস্তুতি যদি থাকে আপনি আসুন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। মানুষের কথা, ভারত বাংলাদেশ দুদেশের মানুষের কথা, মানুষের কথা বলতে আমরা প্রস্তুত, সঠিক তথ্য তুলে ধরতে আমরা প্রস্তুত। আর যারা দেখছেন, যারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছে আবেদন, আপনারা কি চান আপনাদের মন্তব্য লিখে পাঠান আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, আগামী দিন আবার একবার। নমস্কার।